আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোহিনুর শাকি। প্রথমে সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ওসমান হাদী। ওসমান হাদী যে মন্ত্র দিয়ে গেছে সেই মন্ত্র বুকে ধারণ করে জাতির সামনের দিকে এগিয়ে যাবে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদীর নামাজে জানাজা, লাখো মানুষের অংশগ্রহণে জানাজাস্থল জনসমুদ্রে পরিণত, প্রধান উপদেষ্টার অংশগ্রহণ। ওসমান হাদীর মৃত্যুতে সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত। দেশে পৌঁছেছে সুদানের সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ। আগামীকাল রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় দাফন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে এ পর্যন্ত 5,29,000 প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন। জরুরি চিকিৎসার জন্য গাজা ত্যাগের অপেক্ষায় থাকা 1,000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং মাউন্ট মঙ্গনের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে 194 রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের এই অকুতোভয় যোদ্ধাকে। আজ বিকেল 3:30টার দিকে তার দাফন সম্পন্ন হয়। সমাধিস্থলে 4টার দিকে দাফন শেষে সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর মোনাজাতে অংশ নেন হাদীর বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার ঘর মসজিদের পাশে শোয়াই দিলাম। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ রেখে যাওয়া ইনকিলাব মঞ্চকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ ও রেখে যাওয়া সমস্ত কাজগুলো চালায় নেওয়ার তৌফিক নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর আগে বিকেল 3টার দিকে হাদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে পৌঁছায়। তোমাকে বিদায় দিতে নয়, ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছো সেটা যেন পূরণ করতে পারি। বংশানুক্রমে দেশের সব মানুষ তা পূরণ করবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদীর জানাজায় অংশ নেওয়ার পূর্বে আবেগতাড়িত বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস কথা বলেন। শহীদ ওসমান হাদী যুগ যুগ ধরে সব মানুষের মধ্যে বেঁচে থাকবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদী যে মন্ত্র দিয়ে গেছে সেই মন্ত্র বুকে ধারণ করে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদীর কথা শোনার জন্য। আজকে প্রিয় ওসমান হাদী, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।
এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর উন্নত মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। জুলাই গণ অভ্যুত্থানের বীর যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ওসমান হাদির জানাজায় শরিক হতে লাখো মানুষ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা পড়ান ওসমান হাদির বড় ভাই। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হন। রিপোর্ট খালিদ আহসানের। বিপ্লবীরা কখনো বিদায় নেন না। শহীদ শরীফ ওসমান হাদিকে তাই কেউ বিদায় বলতে আসেননি। দুপুরে ওসমান হাদির মরদেহ যখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়, তখন পুরো এলাকা জুড়ে কয়েক লাখ মানুষের সমাগম। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ঢাকায় আসেন হাজারো মানুষ। পায়ে হেঁটে সকলের পথ গিয়ে মিলে মানিক মিয়া এভিনিউয়ে। সৃষ্টি হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় জানাজার আয়োজন। লাখো মানুষের এই অংশগ্রহণ কেবল জানাজার আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল একজন বিপ্লবীকে হৃদয় নিগড়ানো সম্মান জানানো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস শহীদ ওসমান হাদির জানাজায় শরীক হন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং জুলাই গণ অভ্যুত্থানে ওসমান হাদির বীর সহযোদ্ধারা জানাজায় অংশ নেন।
জানাজায় ইমামতি করেন উসমান হাদির বড় ভাই মাওলানা ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. জানাজা শেষে সংসদের দক্ষিণ প্লাজা থেকে উসমান হাদির মরদেহ নিয়ে যাওয়ার সময় হাজার হাজার ছাত্র জনতা এই বিপ্লবীর গাড়িবহর ঘিরে এগুতে থাকেন। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে উসমান হাদির বিপ্লবকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র জনতা। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। কিভাবে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হয়ে উঠলেন সমগ্র বাংলাদেশের হাদি, তার জানাজায় অংশ নেওয়া মানুষের কথায় উঠে এসেছে সেই উত্তরেই। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তুজা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল নামে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শনিবার বেলা 2:30টার দিকে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক মানুষ। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রবেশ করতে থাকেন দক্ষিণ প্লাজায়। মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণাংশের মাঠ ও আশপাশের পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। চাঁদপুর থেকে ওসমান হাদির জানাজায় শরিক হতে বন্ধুর সাথে ঢাকায় আসেন 10ম শ্রেণী পড়ুয়া মুজাহিদ। পরনের জার্সিতে লেখা ওসমান হাদির নাম। ওসমান হাদি যেন মুজাহিদের মাধ্যমেই হাজির সংসদ প্রাঙ্গণে। আমার খুব ইচ্ছে ছিল যে কালকে আসবো, কিন্তু কালকে আসতে পারি নাই। বিপ্লবীরা কখনো মরে না, সবসময় এক হাদিকে তারা হত্যা করেছে। কি হয়েছে, বাংলাদেশের ঘরে ঘরে হাজারো হাদি জন্ম নেবে ইনশাল্লাহ। তিনি সবসময় বাংলাদেশপন্থী রাজনীতি করেছেন। তিনি 5ই আগস্টের পরবর্তী সময়ে যে বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে, ওটা আমরা কেবল হাদি ভাইয়ের থেকেই দেখতে পেয়েছি। একজন ওসমান হাদি যেন বাংলাদেশের জন্য তৈরি করে দিয়ে গেছেন লক্ষ হাদি, এমনটাই বলছেন জানাজায় অংশ নেওয়া অনেকেই। যদিও উসমান হাদি ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে, আমি মনে করি যে এক হাতি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। আজকে আমি এখানে জানাজায় তার এসেছি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে অন্তত তার পিছনে আমি একটু যদি দোয়া করতে পারি। যুগে যুগে আমি আমাদের যুব সমাজের কাছে এটাই আবেদন করব যে হাদি ভাই হয়তো আমাদের থেকে চলে গিয়েছেন, আমরা বাংলার যুব সমাজ আমরা যুগ যুগ ধরে হাদি হয়ে বেঁচে থাকতে চাই, এবং আমরা হাদির যেই চালিয়ে যাওয়া যে যুদ্ধটা, এটা যেন আমরা আমাদের দেশ থেকে ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার এবং যত ধরনের জুলুম নির্যাতন আছে, বৈষম্য আছে, এই সব কিছু দূরীভূত হওয়া পর্যন্ত যেন আমরা আমাদের যুদ্ধটাকে চালিয়ে যেতে পারি। প্রকৃতপক্ষে জুলাইয়ের স্পিরিটটা হাদি ভাই যেভাবে ধরে রেখেছে, তার অতুলনীয়। প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশকে যেভাবে ধারণ করা যায় সেটা হাদি ভাইকে দেখলে বোঝা যায়। মানুষের এই ঢল আর আবেগী বক্তব্যই জানান দেয় ওসমান হাদি ছিলেন আপামর জনগণের হাদি। এই মানিক মিয়া এভিনিউতে যেদিন জুলাই প্রোক্লেমেশন ঘোষণা হয়, প্রফেসর ইউনূস যেদিন ঘোষণা করলেন, সেদিন আমরা এসেছিলাম এবং আমাদের সাথে আমাদের ওসমান হাদি ছিল। এই পুরো চত্বরটা আমরা চক্কর দিয়েছিলাম, বেশ কিছু ছোট ছোট মিছিল করেছিলাম এবং আমরা এই গাছের নিচে বসে আমরা ইউনূস স্যারের প্রোক্লেমেশনটা শুনেছি। বৃষ্টি নামছিল, আমাদের তখন স্লোগান ছিল বৃষ্টি ভেজা বর্ষার বিপ্লব, এরকম একটা স্লোগান ছিল। হাদি ভাই মরে নাই, হাদি ভাই শাহাদাত হয়েছে, বরণ করেছেন, উনি শহীদ হয়েছেন। উনি দেশের জন্য, দেশের মাতৃভূমির জন্য, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের, গণতন্ত্রের জন্য, উনি মানুষের মৌলিক অধিকার মুক্তির জন্য লড়াই করেছেন। ওনাকে আমরা স্যালুট জানাই এবং ওনার নীতিনৈতিকতা আদর্শ ধারণ করে এই আজকে ওনার গুলি খাওয়ার পর থেকে যত মানুষ সত্যিকারভাবে ওনাকে ভালোবাসে, যদি এই প্রত্যেকটা জনগণ ওনার নীতিনৈতিকতা ধারণ করে এই রাজপথে নেমে আসে এবং তাদের জীবনে এবং ভবিষ্যতে প্রজন্মের জন্য এটা প্রয়োগ করতে পারে, তাহলে ইনসাফের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের আর কোনো কষ্ট পেতে হবে না। হাদির যে আদর্শ, সেই আদর্শকে আমাদের বুকে লালন করতে হবে, ধারণ করতে হবে। হাদির আদর্শে আমাদের আদর্শিত হয়ে আমরা
একটা নতুন বাংলাদেশ কিভাবে গড়তে পারবো, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। সারা সমগ্র বাংলাদেশ, সমগ্র যারা বর্তমানে ইয়ং জেনারেশন যারা রাজনীতি করতেছে ওনাদের প্রতি উনি একটা বার্তা দিয়ে গেছে যে রাজনীতি হোক তোমার মানুষের জন্য, রাজনীতি হোক খেটে খাওয়া মানুষের জন্য, জুলুমের জন্য নয়। সাধারণ মানুষের পাশাপাশি জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। তাদের মতে ওসমান হাদির দেশপ্রেম ও প্রতিবাদী ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। আবেগকে শক্তিতে পরিণত করতে হবে, শান্তিপূর্ণভাবে আমাদের সকল কার্যক্রম পরিচালিত করতে হবে। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাকীর্ণ করতে চায়, আমরা সমুচিত জবাব দেব। মানুষের শোক, স্লোগান আর নীরব অশ্রুতেই শেষ হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা। স্বল্প জীবনে ইনসাফ ও ন্যায়ের পক্ষে তার লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে মুক্তিকামী মানুষের ভালোবাসায়। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারে সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শাহেদ জাহিদের প্রতিবেদন। আমি টর্পেডো, আমি ভিন ভাসমান মাইন, আমি ধূমজ্যোতি, আমি এলোকে সে ঝড় কালো বৈশাখী, বলবীর, আমি চির উন্নতশীল। শরীফ ওসমান হাদি কেবল একটি নাম নয়, গুচ্ছ শব্দের গণ্ডি ছাড়িয়ে কি গভীর ব্যঞ্জনা। দেশ জুড়ে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে নিয়ে অনুভূতি জানাতে তাই বুঝি এমন ব্যাখ্যাতীত বিহ্বলতা। হাদি ভাইয়ের এই বিষয়টা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। তো তার কথাগুলো যেন ভিতর থেকে বলে, মানে আমরা স্বাভাবিক রাজনৈতিকভাবে যেগুলো দেখি মিডিয়ার সামনে বা বিভিন্নভাবে যে প্রচার, ওইটা কিন্তু আমার মনে হয় ভিতর থেকে না, কিন্তু হাদি ভাইয়ের কথাগুলো আমার কাছে মনে হতো যেন সে হৃদয় থেকে বলতেছে। হাদি ভাই আমাদের সকলের একটা আইডল ছিলেন। হাদি ভাইকে আমরা মানে দলমত নির্বিশেষে বাইরে যে ভাবতাম, পরিবারের বাইরে যে যদি কারো মৃত্যুতে কান্না করছি তাহলে হাদিবের মৃত্যুতে আমার কান্না আসছে। আমি চাই যে এই মুহূর্তে একটা সুস্থ বিচার হয়। সেই দিন 12 ডিসেম্বর ছিল জুমাবার। রাজধানীর পল্টন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন হাদি। দেশে তীব্র হাহাকার আবহে চিকিৎসা পালার এক পর্যায়ে 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেইখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে মারা যান হাদি। আর এমন মৃত্যুতে গোটা জাতির ওপর নেমে আসে গভীর শোকের ছায়া। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ এই অগ্রসর সৈনিকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে সমবেত নানা স্তরের মানুষ এবং শোকার্ত বেদনাহত ছাত্র জনতা, নাগরিক সমাজের চাওয়া হাদি হত্যাকাণ্ডের মতো বর্বরতার অবসান হোক চিরতরে। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। সুদানের আবিতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হবে। আজ বেলা 11:15 কিছু আগে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ নিয়ে আসা বিমানটি অবতরণ করে। শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা 7টায় উগান্ডার এন্টেবে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে আজ নিথর দেহে দেশে ফিরে 6 জনের মরদেহ। ওই ঘটনায় আহত আরও 8 জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ার চিকিৎসাধীন এবং তারা শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। গত শনিবার সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে এই বর্বরোচিত হামলা চালানো হয়। স্থানীয় সময় আনুমানিক বিকেল 3:40 থেকে 3:50 মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ঘাঁটিতে আকস্মিক ড্রোন হামলা চালায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী। হামলায় আহত 8 জন শান্তিরক্ষীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে এখন পর্যন্ত 5,29,091 জন ভোটার নিবন্ধন করেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করেছেন। আজ বেলা 11:15 পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে এখন পর্যন্ত মোট 5,29,091 জন ভোটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে 4,97,033 জন পুরুষ ভোটার ও 32,056 জন নারী ভোটার রয়েছে। পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের মধ্যে 4,62,593 জন প্রবাসী এবং 66,498 জন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী। প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ 1,32,111 জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে 49,663 জন, ওমানে 36,893 জন, মালয়েশিয়ায় 33,981 জন, সংযুক্ত আরব আমিরাতে 26,273 জন, যুক্তরাষ্ট্রে 23,544 জন, কুয়েতে 18,309 জন, যুক্তরাজ্যে 18,133 জন, সিঙ্গাপুরে 17,005 জন, ইতালিতে 13,437 জন ও কানাডায় 10,992 জন নিবন্ধন করেছেন। অপরদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে আজ বেলা 11:15 পর্যন্ত দেশে অবস্থানরত 66,498 জন বাংলাদেশি ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোট এই ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন। দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভূপ্রকৃতি ও নানা জাতিগোষ্ঠীর বসবাসে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় জনপদ, যা পরিণত করেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণে। তবুও মাঝে মধ্যেই শান্ত পাহাড় অহিংস হয়ে ওঠে। সংশ্লিষ্টরা বলছেন, দেশ ও জাতির স্বার্থে পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও ঐক্যকে ধরে রাখতে হবে। আমজাদ হোসেনের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন ইসমাইল হোসেন। যদি পাহাড় শান্ত থাকে তাহলে দেশও শান্ত থাকে। পাহাড় শান্ত না থাকলে অস্থিতিশীল হয়ে পড়ে পুরো দেশ। এটা 3 পার্বত্য জেলায় বসবাসকারী পাহাড়ি বাঙালি মানুষের কথা। প্রকৃত অর্থেই বাস্তবতা সেটাই। এই কদিন আগেই পার্বত্য জেলা খাগড়াছড়ি অস্থিতিশীল হয়ে পড়েছিল, যার উত্তাপ ছড়ায় 3 পার্বত্য জেলাসহ সারা দেশেই। আর ভোগান্তিতে পড়ে হাজারো পর্যটক থেকে স্থানীয়রা। রাঙ্গামাটিতে বসবাসকারী পাহাড়ি বাঙালি সবাই বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে যে কোনো একটা ছুতা ধরেই অশান্ত হয়ে যায় পাহাড়ি অঞ্চল। পরিস্থিতি অনুযায়ী ভালো থাকে, খারাপ থাকে, তাই তো স্বাভাবিক হয়। মাঝে মধ্যে এটা এরকম হয় আর কি, সব সময় না, মাঝে মধ্যে এরকম হয় আর কি। কারোর সাথে হিংসা না করে মৈত্রী চিত্ত দিয়ে সবাইকে একে অপরকে সাহায্য সহযোগিতা, ভালো মন্দ সুখে দুঃখে থাকলে এটা সবার জন্য ভালো আর কি, দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো। অন্য বিভিন্ন এলাকায় চলে এরকম উচ্ছৃঙ্খলা, কিন্তু আমাদের যে গ্রামটার ভিতরে আমরা বসবাস করি সেটার মধ্যে আপাতত খুব ভালো, সুন্দর, শান্ত সুষ্ঠ ভদ্রভাবে চলি আমরা, কোনো উচ্ছৃঙ্খল হয় না। যেমন আমাদের ভিতরে অনেকেই আছে সন্ত্রাসী, ডাকাতি, ছিনতাই, হাইজ্যাক এগুলা করে, কিন্তু সবাই তো আর একরকম না, কেউ ভালো করে, কেউ খারাপ করে। মাঝে মধ্যে হচ্ছে পরিবেশটা খারাপ হয়, গন্ডগোল হয়ে যায়, মারামারি হয়ে যায়, সে সময় আমরা আমাদের মানে এই ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়। রাঙামাটি শহরের মধ্যে আমরা থাকি এবং আমরা খুব একটা পাহাড়ি বাঙালির মধ্যে সুন্দরভাবে আমরা থাকার জন্য চেষ্টা করি। কিছু কিছু অর্থাৎ এই মানুষ আছে, এগুলোর জন্য একটু সমস্যা হয়। সমস্যা বলতে এরা করতেছে আর কি। যাই হোক, ওটা আমরা যারা এখানে সচেতন মহল মানুষ আছে তারাও সবসময় চিন্তা করে আমাদের রাঙ্গামাটি শহরটা যেন সুন্দরভাবে থাকে। প্রায় 7 লাখ জনসংখ্যার জেলা রাঙ্গামাটি। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সহ নানা ধর্মের মানুষ রয়েছে এখানে। তারা বলছেন, নিরাপদে নির্ভীক চিত্তে নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করছেন তারা। কেউ বাধা দিচ্ছে না। সম্প্রীতির এমন পরিবেশ খালি চোখেই দৃশ্যমান। আমরা পাহাড়ি বাঙালি সেই অনাদিকাল থেকে আমরা এখানে বসবাস করতেছি। এখানে ভবিষ্যতে যাতে আমাদের এই হিল ট্যাক্সে পার্বত্য চট্টগ্রামে যাতে
পাহাড়ি বাঙালি উভয়ে যাহাতে শান্তি সম্প্রীতিতে যাতে আমরা বসবাস করতে পারি, এই রকম আমাদের একটা মানে কামনা থাকবে, প্রার্থনা থাকবে। আমাদের রাঙামাটির মধ্যে সার্বিকভাবে মোটামুটিভাবে সনাতনী সম্প্রদায় আশা করি আমরা ভালোই আছি। যেমন শারদীয় দুর্গোৎসব কোনো সমস্যা হয় নাই, কালী পূজাতেও তেমন সমস্যা হয় নাই, এবং কঠিন শিবের দানের মধ্যেও বৌদ্ধদের ওখানেও কোনো সমস্যা হয় নাই। তো সুতরাং পার্বত্য চট্টগ্রামে মোটামুটি আমরা যারা পাহাড়ি বাঙালি যারা বাস করতেছি মিলেমিশে এবং সর্বাত্মবোধ আমরা একজনে একজনকে আমরা ভালোবাসি, ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে আছে, এখনও পর্যন্ত আছে। তাই আমাদের সকলের উচিত যে প্রত্যেকটা ধর্মে কোনো ধর্মে চায় না যে মারামারি কাটাকাটি, কেউ সেটা পছন্দ করে না, সবাই চায় যে মিলেমিশে সুন্দর করে বসবাস করুক। প্রত্যেকটা অনুরোধ করবো, আমি নিজেও দোয়া করি সকলের যেন প্রত্যেকটা যার যার ধর্মীয় উপাসনালয়ে সকল সম্প্রদায় যেন মিলেমিশে বসবাস করতে পারে সেই জন্য দোয়া করবেন। সম্প্রীতির এই ধারা আরও বহমান এবং সুদৃঢ় করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসক জানান, সরকারের নেওয়া সেসব পদক্ষেপের ইতিবাচক ফল মিলছে। পার্বত্য রাঙ্গামাটি জেলায় অফিসিয়ালি প্রায় 14টি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। একটি জেলায় এত প্রকারের বা এত সংখ্যক জনগোষ্ঠীর বসবাস পৃথিবীতে বিরল। স্বাভাবিকভাবে এই জেলাতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি পুরনো ঐতিহ্য রয়েছে বিধায় এতগুলো জনগোষ্ঠীর বসবাস এখানে সম্ভব হয়েছে। তারপরেও মাঝে মধ্যে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো চক্রান্ত হোক কিংবা কোনো ধরনের সুযোগ যাতে তৈরি না হয়, এই জন্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। পার্বত্য জেলার একটি ঐতিহ্য এবং একটি বিশাল বড় ধর্মীয় উৎসব হচ্ছে আপনার বিজু বা বৈশাখী, বা এই উৎসবকে কেন্দ্র করে আমরা পার্বত্য জেলার প্রতিটি জনগোষ্ঠীর সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে শুভেচ্ছা বিনিময় করেছি, মত বিনিময় করেছি, যেটা একটি অভিনব বা একটি সৃজনশীল পদ্ধতি ছিল, মর্মে এখানকার জনগণ অবহিত করেছে। আমরা সেই সময়ে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে বৃদ্ধি করে, এটা যাতে আরও কার্যকর করা যায়, এই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি সম্প্রদায়ের প্রতিটি জনগোষ্ঠীর যারা সাংস্কৃতিক দল আছে তাদেরকে তাদের নিজস্ব সংস্কৃতির যে বাদ্যযন্ত্রগুলো আছে, ইনস্ট্রুমেন্টসগুলো আছে, সেগুলো আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে তাদেরকে কিনে দিয়েছি। পাশাপাশি বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সাথে বসে থাকি। পাহাড়ি জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় আরও বেশি করে যুক্ত করার কথা বলে আসছেন পাহাড় নিয়ে কাজ করা বিশ্লেষকরা। সেক্ষেত্রে পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত, শিক্ষার জন্য পাহাড়ে বেশি করে হোস্টেল চালুসহ আর্থিকভাবে স্বাবলম্বী করার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। আশার কথা, সরকারের কাছে এমন সুপারিশ পাঠিয়েছেন জেলা প্রশাসক। এই জেলার প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে এখানকার দুর্গমতার কারণে বিভিন্ন দূর পাহাড়ে যারা বসবাস করে তারা আসলে সাধারণ মানুষের সাথে মেইন স্ট্রিমের সাথে মিশার সুযোগ পায় না। এটা তাদের কোনো সামাজিক কোনো ইস্যু না বা তাদের কোনো ব্যক্তিগত কোনো সীমাবদ্ধতা না, এটা হচ্ছে এখানকার ভূপ্রকৃতির একটি সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে করছি। যেমন শিক্ষা একটি বড় চ্যালেঞ্জ। এই দূরত্ব কিংবা দুর্গমতার কারণে অনেক ছেলেমেয়ে স্কুলে যায় না মর্মে আমরা গ্রাউন্ড রিয়েলিটি যেটা আমাদের চোখে পড়েছে। এই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি, লিখিত বা প্রস্তাব দিয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, এখানে হোস্টেল ভিত্তিক স্কুল চালু করার জন্য। এখানে আরেকটি বড় সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে পাহাড়ি জনগোষ্ঠী বলি বা অন্যান্য বাঙালি জনগোষ্ঠী যারা আছে তাদের মধ্যে দারিদ্র্যের হার খুব বেশি। এই জন্য আমরা সরকারকে প্রস্তাব পলিসি মেকিংয়ের জন্য এখান থেকে অনুরোধ জানিয়েছি, আবেদন জানিয়েছি, ওই হোস্টেলগুলোতে যাতে একটি খাদ্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়। রাঙ্গামাটি সদরের বনরূপা বাজারে গেলে মনটা ভালো হয়ে যায়। এখানে দেখা যায় পাহাড়ি বাঙালি যেন ভাই ভাই, সবাই একসঙ্গে বাজার করছেন, পাশাপাশি বসিয়েছেন নানা পণ্যের পসরা। কি নেই সেখানে? পাহাড়িদের হাতে বোনা কাপড়, স্থানীয় ফলমূল, বাদাম, এমনকি কাপ্তা লেকের মাছ, যা পর্যটকদের আকৃষ্ট করে। এমন দৃশ্য কি পুরো পার্বত্য অঞ্চলেই থাকতে পারে না? নিশ্চয়ই পারে, সারা বছর সব সময়। এজন্য দরকার সম্প্রীতির সুবাতাস। পার্বত্য জেলা রাঙ্গামাটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বনরূপা ঘাট, যা সমতা ঘাট নামে পরিচিত। কেননা এই ঘাট দিয়েই জেলার 10টি উপজেলার পাহাড়ি বাঙালি তাদের উৎপাদিত পণ্য নৌপথে এখানে আনা নেওয়া করেন। দীর্ঘদিন ধরে তারা সম্প্রীতির বন্ধনে এইভাবেই পণ্য আনা নেওয়া করছেন। তাদের প্রত্যাশা, তাদের এই সম্প্রীতির বন্ধন
চিরকাল অটুট থাকবে। আমজাদ হোসেন, বিটিভি নিউজ, রাঙ্গামাটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে জরুরি চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অপেক্ষায় থাকা 1000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই অবস্থায় গাজায় থাকা অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য আরও বেশি দেশকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আজ যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কূটনৈতিক আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে কাতার, মিশর ও তুরস্কের প্রতিনিধিরাও অংশ নেবেন। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। জরুরি চিকিৎসার জন্য ফিলিস্তিনের গাজা ত্যাগের অপেক্ষায় থাকা 1000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। উপত্যকাটিতে ইসরায়েলের চলমান জাতিগত নিধনের মধ্যে গত 1.5 বছরে তাদের মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে WHO এর প্রধান তেদ্রোস আদানোম গেব্রেসুস বলেন, 2 বছর আগে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গুরুতর অবস্থায় থাকা 10,600 জনের বেশি রোগীকে উপত্যকাটি থেকে বের করতে সক্ষম হয়েছে WHO এবং তাদের অংশীদারেরা। এই রোগীদের মধ্যে 5,600 জনের বেশি শিশু। চিকিৎসার জন্য আরও বহু রোগী গাজা ত্যাগের অপেক্ষায় রয়েছেন বলে সতর্ক করেন WHO এর প্রধান। গাজার স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে 2024 সালের জুলাই থেকে 2025 সালের 28 নভেম্বর পর্যন্ত চিকিৎসার জন্য উপত্যকাটি ত্যাগের অপেক্ষায় থাকা 1092 জনের মৃত্যু হয়েছে। গাজায় অবস্থান করা রোগীদের জন্য আরও বেশি দেশের দরজা খুলে দেওয়ার আহ্বান জানান গেব্রিয়েসুস। 2 বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের টানা হামলার পর গত 10 অক্টোবর থেকে উপত্যকাটিতে যুদ্ধবিরতি চলছে। এরপরেও গাজায় প্রায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে আজ যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গাজার যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার কথা রয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় বসার কথা কাতার, মিশর ও তুরস্কের প্রতিনিধিদের। বৈঠকের আগে হামাস বলেছে, দ্বিতীয় ধাপের আলোচনা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টিকে কেন্দ্র করেই হতে হবে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরে রাশিয়ার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। ওই হামলায় আরও কমপক্ষে 15 জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামো লক্ষ্য করে চালানো এই আকস্মিক হামলাটি এমন এক সময় ঘটল যখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের তীব্রতা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেস্কিও কুলেবা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ওই হতাহতের খবর নিশ্চিত করেছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া বারবার ওডেসার বন্দরগুলোকে লক্ষ্যবস্তু বানালেও সাম্প্রতিক ওই হামলাটি ইউক্রেনের রপ্তানি বাণিজ্যের উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। নতুন তোশাখান মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আজ শনিবার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির একটি বিশেষ আদালত ইমরান ও বুশরাকে এ সাজা দেন। এই মামলাটি ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির একটি জুয়েলারি সেট কেনার সঙ্গে সম্পর্কিত। 2021 সালে মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান সরকারি সফরে সৌদি আরবে গেলে ইমরানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুলগারির ওই জুয়েলারি সেটটি উপহার দেন। পরে ইমরান খান নামমাত্র মূল্য দিয়ে সেটি নিজের কাছে রেখে দেন। 2022 সালে এপ্রিলে পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান তিনি। মামলার অভিযোগে বলা হয়, ইমরান খান মাত্র 29 লাখ রুপির বিনিময়ে ওই জুয়েলারি সেটটি নিয়ে দেন, অথচ এটির বাজার মূল্য প্রায় 8 কোটি রুপি।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তোষখানা 2 মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে শনিবার বিশেষ আদালতের বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ এই রায় দেন। ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন। ইমরান খানকে মোট 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে পাকিস্তান পেনাল কোডের ধারা 34 ও 409 অনুসারে, আর 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ধারা 5(2) অনুযায়ী, যা সরকারি কর্মকর্তাদের অপরাধমূলক আচরণ সম্পর্কিত। বুশরা বিবিকেও একই ধারার অধীনে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উভয়কে 1,64,00,000 রুপি জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। ইমরান খান ও বুশরার আইনজীবীরা বলেছেন তারা এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন। আবারও দেশের খবর। চট্টগ্রাম নগরের ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর কাতালগঞ্জ এলাকায় ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, কাতালগঞ্জে হিজরা খাল দখল করে ভবন নির্মাণ করা হয়েছে। এজন্য খালের প্রশস্ততা কমে গেছে। যারা খালের উপর ভবন নির্মাণ করেছে খতিয়ান অনুযায়ী জায়গা ছেড়ে দিতে হবে। ইতিমধ্যে অবৈধ ভবন উচ্ছেদের কাজও শুরু হয়েছে। তিনি বলেন, 2-3 মাসের মধ্যে হিজরা খাল সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। পরে তিনি হিজরা খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে র্যাব 14 অধিনায়ক নইমুল হাসান সংবাদ সম্মেলনে জানান, ধর্ম নিয়ে কটূক্তি করেছে এমন বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ ও হত্যায় জড়িত সবাইকে গ্রেফতার কাজ করেছেন তারা। র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করা হয়। মামলার 150 আসামিকে গ্রেফতারের অভিযান চলছে। গত 18 ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকার ডুবুলিয়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত হন দীপুচন্দ্র দাস নামে পোশাক শ্রমিক। হত্যার পর গাছে ঝুলিয়ে নিহতের শরীরে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন উত্তেজিত জনতা। এ ঘটনায় পরদিন অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। অন্যদিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ এক অভিযানে মামলার আরও 3 আসামিকে গ্রেফতার করেছে। কক্সবাজারের টেকনাফ উপজেলা হিল্লা ইউনিয়নে এক শীর্ষ সন্ত্রাসীর ঘরে তল্লাশি করে দেশি বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। এর মধ্যে রয়েছে 3টি পিস্তল, 9 রাউন্ড গুলি, 4 রাউন্ড পিস্তল বল, 2টি দেশীয় অস্ত্র ও 10,000 পিস ইয়াবা। পরে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 28 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 14 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 19 মিনিটে, জোয়ার সকাল 8টা 4 মিনিটে, পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 41 মিনিটে এবং জোয়ার সন্ধ্যা 7টা 56 মিনিটে।